21শে আগস্ট 2004 বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেওয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে 20 বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যা চেষ্টা সফল হবে কিভাবে, বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য, যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে। আমাদের বর্ষিয়ান সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আজকে প্রকাশ করলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা যে শেখ হাসিনা এবং ভারতের পরিকল্পনায় ছিল, কিভাবে নাটকটা সাজিয়েছে, সেই নাটকের মূল হোতা কারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্প্রতি সাংবাদিক ইলিয়াস ভাই আবারও একটি প্রতিবেদন প্রকাশ করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সারা দেশ জুড়ে। 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটি কিভাবে রসায়িত করেছিল শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, সেটি ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস তার সেই প্রতিবেদনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। অনেক তথ্য, চাঞ্চল্যকর ইনফরমেশন তিনি দিয়েছে তার সেই প্রতিবেদনে। বরাবরের মতো সাংবাদিক ইলিয়াস আবারও তার সাহসিকতার প্রমাণ দিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ের সবথেকে সাহসী সংবাদকর্মী যাকে বলা হয়ে থাকে, তিনি হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই। সাংবাদিক ইলিয়াস ভাই 21শে আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি নিয়ে কিভাবে শেখ হাসিনাকে ধলাই করলো এবং কিভাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি সাংবাদিক ইলিয়াস ভাই কিভাবে 21শে আগস্টের সেই গ্রেনেড হামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার প্রতিবেদনে প্রকাশ করল। 21শে আগস্ট 2004 বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেওয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট 24 জন নিহত হয়। নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি, ওরা কোনোভাবেই যাতে এসকেপ করতে না পারে। শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চালানো হয়েছিল এই হামলা। হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন তখনও তার উপর গুলি চালানো হয়েছিল, যে গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিজ গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ। ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল, এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। তারা ধর্মের কথা বলে, অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বিএনপি জামায়াত সরকার নাকি এতটাই নৃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল। এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার। 21শে আগস্টে গ্রেনেড হামলা ফুটেজ দেখাইছে, তুই যদি এইভাবে স্বীকারোক্তি না দেস, মার্ডার কেসের মামলা দেখায় তো আমরা খরচ পাইতে। এতক্ষণ ধরে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন তা হলো আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার আর ফারজানা রূপাদের বয়ান। সম্প্রতি এই মামলার সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে এই হামলা কারা করেছিল? 15 মিনিটসের আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে।
হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য উনি এখন কানে কম শুনছেন। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমানকে দিয়ে হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন? এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইভি রহমানকে চলে যেতে বললে আইভি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইভি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সবসময় আইভি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন আইভি রহমানকে খুশি করতে 1969 সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইভি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নুরজান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন, যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল। যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সন্দেহের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন। মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা, একদিকে জিপিও, অদূরে সচিবালয় অবস্থিত। মুক্তাঙ্গনে সমাবেশ করে গ্রেনেড হামলার জন্য সুবিধা মতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না, যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনের সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো আগেই জানতো মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই, তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি? এর কারণ, পুলিশ যদি আগে থেকেই জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তাৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের 21 আগস্টে গ্রেনেড হামলা হয়, ওইটার যে জনসভা হওয়ার কথা ছিল, এখানে এটা সেটা হওয়ার কথা ছিল। আগস্ট থেকে এক প্লাটুন ফোর্স মোতায়েন ছিল সকাল 9টা থেকে, যাতে এখানে কোনো ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে, কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে, এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই। ওনারা কাউকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো, তখন তো ধরেন একটা উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল। সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরো অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের উপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের উপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা। এটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় 2004 সালের 21 আগস্টের 4 দিন আগে 17 আগস্ট পুলিশের কাছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছিল। আবেদনে জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে সমাবেশের জন্য জায়গা চাওয়া হলে পুলিশের তৎকালীন ডিসি পূর্ব সেই আবেদনটি মঞ্জুর করেন। শেষ মুহূর্তে সমাবেশে অনুমতি পাবার যে দাবি আওয়ামী লীগ করে থাকে সেটাও যদি সত্যি হয়, তাহলেও আওয়ামী লীগ যে স্থানে অনুমতি চেয়েছে সেখানেই সমাবেশ করার কথা, কিন্তু শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ মুক্তাঙ্গনের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কেন করলো সে উত্তর খুঁজে বের করতে হবে। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21 আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে। সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে, বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়।
সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সবসময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15ই আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21শে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য। 18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের। অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি। পুলিশের তদন্তে মোট 11টি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে। আমাদের হাতে আসা পুলিশের আকাশে এই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট 11-30-98 নম্বরের ট্রাকটির আশেপাশে মোট 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশের এই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে। গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক। 21 আগস্টকে গ্রেনেড হামলা বলা হলেও এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা, আবার হতে পারে বোমা এবং গ্রেনেড দু ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। তবে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো 11টি বিস্ফোরকের মধ্যে 4টি ছিল শব্দ বোমা আর বাকি 7টি ছিল গ্রেনেড অথবা শক্তিশালী বোমার বিস্ফোরণ। আরও একটি বিষয় হতে পারে মঞ্চের কাছাকাছি অবিস্ফোরিত যে দুটি গ্রেনেড পড়েছিল অকেজো সেই গ্রেনেড দুটি হয়তো ইচ্ছাকৃতভাবেই ফেলে রাখা হয়েছিল, যাতে ঠিক ট্র্যাকের পাশের দুটি গ্রেনেড অবিস্ফোরিত থাকার কারণে সবাইকে এটা বোঝানো যায় যে শেখ হাসিনাকে হত্যা করতেই চালানো হয়েছিল এই হামলা। কিন্তু এই গ্রেনেড দুটি বিস্ফোরণ না হবার কারণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। অথচ এত গুরুত্বপূর্ণ অপারেশনে 13টি গ্রেনেডের মধ্যে 2টি গ্রেনেড অকেজো থাকার কথা নয়। 2004 সালের 21শে আগস্টের সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর বেশিরভাগ ধারণ করেছিল বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরা পার্সন। এনটিভি থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার বক্তব্যের পরপর যে দুটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় সবকিছু। তবে লক্ষণীয় বিষয় হলো প্রথম দুটি বিস্ফোরণের পর সবাইকে ছুটোছুটি করতে দেখা গেছে, কিন্তু কাউকে আহত হতে দেখা যায়নি। পরের বিস্ফোরণগুলোতে কোনো ধোঁয়া না থাকলেও হতাহতের ঘটনা ঘটেছে। 2004 সালের গ্রেনেড হামলা মামলার সাক্ষী হিসেবে আদালতে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর। 161 ধারায় তার দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, নেত্রীর বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে, জনগণ দিক বিদিক ছুটাছুটি করছে। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যটি আবারও রিপিট করছে, আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে। গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে, তা হলো বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ধুলা উড়বে, কিন্তু যতটুকু ধোঁয়া বের হবে সেটা অতি সামান্য। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী ট্রাকের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে অনেক ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেড নয়। এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়, যদিও সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। অতএব এখানে সন্দেহাতীতভাবে বলা যায় এই হামলায় মোট 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যে আরও একটি বিষয় লক্ষণীয়, তিনি ধোঁয়া দেখেছেন সেই বিস্ফোরণের পর কেউ হতাহত হয়নি, বরং মানুষকে দিক বিদিক ছোটাছুটি করতে দেখেছেন। মঞ্চের এত কাছাকাছি গ্রেনেড বা শক্তিশালী বোমার বিস্ফোরণ হলে সেখানে তিনি মানুষকে আহত কিংবা রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখতেন, যেমনটা ট্রাক থেকে কিছুটা দূরে যে বিস্ফোরণগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ঘটেছিল। ট্রাক থেকে দূরে কর্মীদের উপর যেসব গ্রেনেডগুলোর বিস্ফোরণ হয়েছিল সেখানে বিস্ফোরকগুলো এতটাই শক্তিশালী ছিল যে অনেকের দেহের বিভিন্ন অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা পরিষ্কার যে ওই দিনের সমাবেশে 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। এক এক বিস্ফোরণে যখন মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তার মাঝেই শেখ হাসিনা ট্রাক থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে তার নিজের গাড়িতে উঠেছিলেন। মজার বিষয় হলো শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন ওই সময়টুকু হামলাকারীরা আর একটি গ্রেনেডও ছুড়ে মারেনি। তবে আওয়ামী লীগের দাবি ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল, কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা। আওয়ামী লীগের দাবি শেখ হাসিনাকে মারার জন্য হামলাকারীরা ডজন খানেক গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি। তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল, যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ। বিদেশিদেরকে মার্সিডিজ নিয়ে গল্প সাজানোর দায়িত্বটা ছিল সাবের হোসেন চৌধুরীর উপর, কিন্তু সমস্যা হলো এই নাটকটা ছিল অত্যন্ত নিম্নমানের পরিচালক দিয়ে তৈরি। শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে।
মার্সিডিজ গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে 9 মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে, আর যদি গুলির সাইজ 9 মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে। এছাড়া মার্সিডিজ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার গাড়িতে যে কোনো গুলি লাগেনি সেটার আরো প্রমাণ রয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিজ গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিজ কোম্পানি এবং FBI সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, মানে আমি গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গেছি। 21 আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গুজব ছড়াতে থাকে। সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। এটা জাতির দুর্ঘটনা। যারা ওগুলো বিষয়বস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রভাবিত করার জন্য। আমরা আশা করবো সেন্টিমেন্টের বশবর্তী কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা সহযোগিতা করে, ঘটনার প্রকৃত আসামি ধরা পড়ুক এবং তারা আমাদেরকে সহযোগিতা করে। ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের ICUতে আইভি রহমান ও তারেক সিদ্দিকীকে দেখতে যান। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিচে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেওয়া হচ্ছিল না। তারা আবার ইসলামের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বাস্তবতা হলো মরদেহের ময়নাতদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেওয়া হয়, এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি। মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসে কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেটা ধ্বংস করে ফেলা। এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যে বলছি, আর আমি যদি সত্যি হই তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াবে যে আওয়ামী লীগ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন। শেখ হাসিনা আগে থেকেই জানতো কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের একটি বক্তব্য শুনে আসব। আমার প্রয়াত পিতা তার নির্দেশে আমি একটি বার্তা নেটওয়ার্কে পৌঁছে দিয়েছিলাম। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন, কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না। তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে 21 আগস্ট, যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে। সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি, এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে। নেটওয়ার্কে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় পৌঁছে গিয়েছে বলার পরেও শেখ হাসিনা সেদিন গুরুত্ব দেয়নি, কারণ শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ সহযোদ্ধা হানিফের চাইতো বিশ্বস্ত কারো কথায় আগে থেকেই আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত সেই হাত শেখ হাসিনার সাথে বেইমানি করেনি। গ্রেনেডের আঘাতে সেদিন 24 জন মানুষের জীবন গেলেও শেখ হাসিনার গায়ে একটি গ্রেনেডও আঘাত করেনি। আওয়ামী লীগের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে সব মিলিয়ে অন্তত 20 বার মারার চেষ্টা করা হয়েছে। বারবার আশপাশের লোকজন মরে, কিন্তু ভাগ্যক্রমে শেখ হাসিনা বরাবরই বেঁচে যায়। রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে। আর দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআর এর গুলিতে 7 জন নিহত হয়, কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি। ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে
যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে 20 বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যা চেষ্টা সফল হবে কিভাবে, বিকজ এই চেষ্টাগুলো তখন তার নিজের থেকেই ছিল, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে, বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটা দেখানোর জন্য শেখ হাসিনা নিজে নিজে প্ল্যান করে কি করছে, তার উপর হামলা নাটক সাজাইছে। আজকে ইলিয়াস ভাই দিছে না, ইলিয়াস ভাই তো পুরাই ফাঁস করে দিছে। কোথায় কি হয়েছে, ইলিয়াস ভাই ফাঁস করে দিছে না। আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না, দেশের স্বার্থে কাজগুলা করতেছে। অনেকেই সুশীল, অনেক সুশীল বলতেছিল যে 21শে আগস্টে যে মামলা, এই মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাইলো, লুৎফর রহমান পাইলো, তাহলে এই মামলা এই হামলা কি ঘটে নাই? এই হামলা ঘটছিল, কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না, লুৎফুজ্জামান বাবরও এই হামলার সাথে জড়িত ছিল না। এটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক। এই পাতানো নাটক যে ছিল, এইটা আজকে সুন্দরভাবে ইলিয়াস ভাই প্রচার করে দিছে। আজ পর্যন্ত কোন টিভি চ্যানেল প্রচার করে নাই। ইলিয়াস ভাই ডেইলি স্টারের পিছে লাগছে, প্রথম আলোর পিছে লাগছে। কোন ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের প্রথম সারির যে টিভি চ্যানেল গুলা, তারা তো পারলো না এত সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে, বাংলাদেশের জনগণকে জানাইতে। একদম নাটক, সম্পূর্ণ একদম প্রমাণ সহ দিয়ে দিয়েছে। আর এই ইলিয়াস ভাইদের মতো লোকদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যবহার করতে পারতেছে না, দূরে ঠেলে দিচ্ছে। দূরে ঠেলে তাদের কি করবো বলেন? কাছে রাখার তো উপায় নেই, কারণ তার আশেপাশে যারা আছে তারা তো শেখ হাসিনা ছাড়া কিছু বোঝে না, ইন্ডিয়াকে ছাড়া কিছু বোঝে না। তার 21শে আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ইন্ডিয়ার প্ল্যান এবং শেখ হাসিনার প্ল্যান ছিল। সেটা আজকে সুন্দরভাবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ইলিয়াস ভাই, সুন্দরভাবে। এখানে আবার অনেকেই বলবে যে মন গড়া কথা বলছে ইলিয়াস, আসলে অনেকেই তো বলবেই কথা, যে ইলিয়াস যে কথা বলছে মন গড়া, হ্যান ত্যান, অনেক কথাই বলবে। শোনেন সুশীলরা, আপনাদেরকে বলি, এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকেই চেনে, ইলিয়াস ভাইকেই মানে। কারণ ইলিয়াস ভাই প্রকৃত যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতেছে, নিজের স্বার্থে না। এই যে এত কষ্ট করে 52 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করছে, এত কষ্ট করে। আমরা ভাই 2-3 মিনিটের কন্টেন্ট তৈরি করে আমরা গামাই যাই, তাহলে ইলিয়াস ভাই এত পরিশ্রম করে 52 মিনিটের একটা কন্টেন্ট যে বাংলাদেশের জনগণকে আসল সত্যটা জানাই দিছে। হ্যাঁ, করেন না আপনি এত বড় সুশীল, ইলিয়াস বানোয়াট কিছু করতেছে, আপনি পারলে উপস্থাপন করেন এইভাবে। জনগণ দেখেন আপনাকে বিশ্বাস করবে না, ব্যক্তি ইলিয়াসকে বিশ্বাস করবে। কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে, এটা 2-1 দিনের অর্জন না। যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে ব্যস্ত ছিল, তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওয়ান ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে। শেখ হাসিনার কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই। আজকে যদি ইলিয়াস শেখ হাসিনার সুযোগ সুবিধা নিত, তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকতো, বাড়ি থাকতো। এটা মাথায় রাখবেন। ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশে খুবই দরকার। তাহলেই বিগত সময়ে শেখ হাসিনা যে নাটকগুলো সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে। হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে, যেগুলোতে আসলে বাংলাদেশ জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল, শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু ছিল সবাই জেনে যাবে। আমরা এটাই চাই, বাংলাদেশের সাধারণ জনগণ জানুক শেখ হাসিনা কি ছিল। ইলিয়াস ভাইয়ের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, জনগণকে দেখার সুযোগ করে দিবেন যে শেখ হাসিনা কত বড় একটা নাটকবাদ ছিল, কত বড় একটা অভিনেত্রী ছিল, যে মানুষের রক্ত দেখে খুশি হইতো, মানুষকে মারলে সে শান্তি পাইতো। আর শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়াইছি। আর তোমরা স্বপ্ন দেখছো পুনর্বাসন করার, স্বপ্ন সফল হবে না ইনশাল্লাহ। ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোরা থাকতে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বর্ষিয়ান সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আজকে প্রকাশ করলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা যে শেখ হাসিনা এবং ভারতের পরিকল্পনায় ছিল, কিভাবে নাটকটা সাজিয়েছে, সেই নাটকের মূল হোতা কারা, ভারতের র এজেন্টরাই বাস্তবায়ন করেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা। আর এখানে বলির পাঠা বানিয়েছিলেন 24 জন মানুষকে, যারা নাকি আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু এত সূক্ষ্ম পরিকল্পনা ছিল, যে সূক্ষ্ম পরিকল্পনার কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতাও সেদিন মারা যায় নাই। শুধুমাত্র আইবি রহমান কেন মারা গেলেন, সেই আইবি রহমানকে নিয়েও আজকে নতুন চমক দিলেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। আইবি রহমানের সাথে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শারীরিক সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল, যেই সম্পর্ক থাকার কারণে আইবি রহমানকে শেখ হাসিনা প্রথমবার জিল্লুর রহমান সাহেবের সাথে দেখার পরে সহ্য করতে পারছিলেন না। আর সেই 21শে আগস্টে পরিকল্পিতভাবে সেই
আইবিকেও হত্যা করেছে শেখ হাসিনা আজকে প্রকাশ করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য সাংবাদিক ইলিয়াস হোসেনের পক্ষে যেই কথাগুলো উনি উপস্থাপন করেছেন সবকিছু পানির মতো পরিষ্কার করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্য শোনার পরে যে কোনো মানুষ, একটি শিশুর কাছেও পরিষ্কার হয়ে যাবে প্রথম আলো, ভারত এবং শেখ হাসিনা মিলে একটি সূক্ষ্ম পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে 21শে আগস্টের মাধ্যমে বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষদেরকে হয়রানি করার জন্য, জঙ্গিবাদের নাটক আলেম ওলামাদেরকে হয়রানি করার জন্য, তাদেরকে ভীষণ ভাবে নির্যাতনার জুলুম চালানের একটি হাতিয়ার হিসাবে 21শে আগস্টকে নেওয়া হয়েছিল এবং সেইভাবে ভারতের পরিকল্পনা অনুপাতে ভারত বাংলাদেশের উপরে জুলুম নির্যাতন চালানোর জন্য, বাংলাদেশকে তাদের পকেটের একটি রাজ্য বানানোর জন্য এখানে আওয়ামী লীগকে ব্যবহার করে, শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশটাকে তাদের একটি বাজার, তাদের একটি দোকান, তাদের একটি ঘর, তাদের একটি বাড়ি বানানোর ব্যবস্থা করার জন্যই এই প্রথম আলোকে ব্যবহার করে এই পর্যায়ে এসেছেন। আর সর্বশেষ তাদের নায়িকা বাংলাদেশ থেকে পালিয়েছেন গত 5ই আগস্ট। প্রিয় দর্শক, এই পুরা নাটকটি এই কয়েক বছর যাবৎ স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে বাংলাদেশের মাটিটাকে ভারত ব্যবহার করতে চেয়েছিলেন, এই সকল ইতিহাস আজকে পরিষ্কার বাংলাদেশের যুব সমাজের কাছে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করেছেন। ইলিয়াস হোসেনকে একটি সেলুট দিয়ে আমি আমার বিশ্লেষণটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়। স্বাধীনভাবে শান্তি মতো বসবাস করবো, আরামে থাকবো নাকি? কিন্তু নানান কারণে আসলে সেই আরামটা আমরা পাচ্ছি না। কেন জানেন? কারণ ওই যে মুরব্বীরা বলে, সাপ মেরে লেজে বিষ রেখে দিলে সেই সাপ আবার তাকে ছবল মারে। আমরা আওয়ামী লীগকে মেরে ঠিক তার লেজে বিষটা রেখে দিয়েছিলাম 5ই আগস্টে। 5ই আগস্টে আমি একটা কথা বলেছিলাম, হাসিনাকে উৎখাত করেছেন, তাকে বিতাড়িত করলাম দেশ থেকে, কিন্তু হাসিনার প্রত্যেকটা দোষর বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। ওই সময় আমরা আওয়ামী লীগের প্রতি অনেক উদার, নমনীয় দরদ দেখাতে লাগলাম। আর সেই উদারতা, নমনীয়তা, দরদের কারণে সেই আওয়ামী লীগ আজকে আমাদের ছবল দেওয়া শুরু করেছে। এই যে ঘটনাগুলো চতুর্দিকে ঘটছে, এগুলো কি সাধারণ কোনো ঘটনা? গুপ্ত হত্যা শুরু হয়েছে, যেখানে সেখানে আমাদের সমন্বয়কদের হত্যা করা হচ্ছে, ছাত্র ভাইদের কুপিয়ে মারা হচ্ছে। গত পরশুদিন দেখলাম মেঘনা নদীতে একটা জাহাজে 7 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। এটাকে সাধারণ ঘটনা বলা যাবে না। এটা যদি ডাকাত কিংবা জলদস্যুদের আক্রমণ হইতো, তারা সেই জাহাজ লুটপাট করতেন, কিন্তু সেই জাহাজে একটা সিঙ্গেল মালামাল পর্যন্ত নড়ে নাই, একবার সুন্দর অক্ষত, শুধুমাত্র 7 জন মানুষের ডেড বডি পড়ে আছে। আবার গত পরশুদিনের ঘটনা সবাই তো দেখলেন, সারা বাংলাদেশের মানুষ, আমাদের সচিবালয়ে আগুন। এটা সাধারণ কোনো ঘটনা নয়, পরিকল্পিতভাবে টার্গেট করে এই কাজগুলো তারা করে যাচ্ছে। আগুন দেওয়া হয়েছে কোন ভবনটাতে? যেটাতে তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ বসে, ঠিক ওই জায়গাতে আগুনটা দেওয়া হয়েছে। কেন তাদের টার্গেট এই আসিফ নাহিদের মন্ত্রণালয়? কারণ এই আগুনটি দেওয়া হয়েছে ভারতীয় রয়ের পরিকল্পনায়। তারা মূলত এর মাধ্যমে বাংলাদেশকে একটা মেসেজ দিতে চায় যে খুনি হাসিনার বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, এই খুনি হাসিনার বিচার করা যাবে না। সরকার যাতে তার বিচার না করে, বেশি বাড়াবাড়ি না করে, তাদের নিয়ে নাড়াচাড়া না করে, এই জন্যই মূলত সরকারকে একটা থ্রেটে রাখার জন্য, চাপে রাখার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এই সরকার 90 ভাগ দায়ী। 90 ভাগ। কেন জানেন? কারণ সরকার অনেক উদার। সরকারকে আমরা বললাম আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, সরকারের 2-1 উপদেষ্টা বলে না, আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী দল, অনেক অবদান, এরকম কথা বলে তো আজকে তাদেরই সবল মারা শুরু করেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সময়ের সবথেকে সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই। সাংবাদিক ইলিয়াস ভাই এভাবেই সত্য প্রচার করুক, সত্য উদ্ঘাটন করুক, আমরা সকলের এটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস আমাদের 18 কোটি বাঙালির একটা আওয়াজ, একটা কণ্ঠস্বর বলা যায়।
আমরা যেটা বলতে পারিনি সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের হয়ে সেটাই বলে। সাংবাদিক ইলিয়াস ভাই এক একটা প্রতিবেদন প্রকাশ করে না, এক একটা মিসাইল ছাড়ে মনে হয়। সাংবাদিক ইলিয়াসের এক একটা প্রতিবেদন মনে হয় এক একটা মিসাইল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস যা প্রচার করে, যা প্রকাশ করে, তথ্য প্রমাণের ভিত্তিতেই সেটা বলে। সাংবাদিক ইলিয়াসের কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা সকলেই। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং 21 আগস্টের এই নাটক রচয়িতার সঙ্গে যে বা যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির আহ্বান জানাচ্ছি, দাবি তুলছি। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।